আছেন ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, আপনাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ অ্যাডভোকেট আব্দুল মজিদ। মঞ্চ উপবিষ্ট আছেন ঝিনাইদহের সুযোগ্য জেলা প্রশাসক, যার নেতৃত্বে ঝিনাইদহে আমরা একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন পেয়েছি, যার নেতৃত্বে আমরা রক্তপাতহীন কয়েকটি ঈদ উপহার পেয়েছি, অন্তত দুইটি। জেলা প্রশাসক মহোদয়কে সহ এখানে উপস্থিত আপনাদের বিজনেস কমিউনিটির অন্যতম অগ্রপথিক কর্ণধার মোয়াজ্জেম সাহেব, সামনে উপবিষ্ট ব্যবসায়ী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। একই সাথে সবাইকে আসসালামু আলাইকুম। আজকে যে আলোচনার জন্য প্রথমেই আমি একটু কয়েকটি সমালোচনা করে নিয়ে সম্পর্কে কিছু মনে করবেন না। আমি এসেছি চেম্বার অফ কমার্সের দাওয়াতে, আমাকে প্রেস দেওয়া হচ্ছে একটি এনজিওর পক্ষ থেকে, যেটা আমি পছন্দ করি। আমি কেন এনজিওর পক্ষ থেকে প্রেস নেব? তাহলে কি আপনাদের অর্গানাইজেশন দেউলিয়া হয়ে গেছে? এনজিওর কাছ থেকে টাকা নিয়ে অর্গানাইজেশন ধারণাটা আমার মধ্যে জন্ম নিয়েছে। তাহলে কি আমি এমন কোনো অনুষ্ঠানে এসেছি যে অনুষ্ঠানে ফান্ডিং করছে কোন একটি এনজিও? আমার ধারণাটা আপনাদের সম্পর্কে প্রথমে নেতিবাচক জায়গায় গেছে। আমি অত্যন্ত হতাশ হয়েছি যখন দেখি এরকম একটি প্রোগ্রামে নারীদের অংশগ্রহণ নাই। আপনাদের ছেলেদের কোন নারী উদ্যোক্তা নেই, চেম্বার অফ কমার্সে কোন নারী নেতৃত্ব নেই, নারীদের অংশগ্রহণ অত্যন্ত ক্ষুদ্র। দু একজন নারীদের পক্ষ থেকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন। নেতৃত্ব পর্যায়ে কিংবা ডায়াসে আপনারা কোনো নারীকে রাখতে পারবেন। আশা করব ভবিষ্যতে আপনাদের যে কোনো অগ্রযাত্রায় আপনারা নারীদেরকে রাখবেন, সেই প্রত্যাশা আমার থাকবে। নেভারথেলেস, আজকের অনুষ্ঠানে আপনারা যে আয়োজন করেছেন, যে উপস্থিতি দেখা যাচ্ছে, অত্যন্ত আশাবাদজনক, অত্যন্ত সময়োপযোগী টপিকস আপনার হাতে নিয়েছেন। ব্যবসায়ীরা বরাবরই গোটা বিশ্বে ব্যবসায়ীরা তারা তাদের সময় মতো ব্যবসায়ীরা সময় মতো ঝড়বিঝড় মায় কোন সময় কোন জিনিসটা আলোচনা আনতে হবে সেইটাই অংশ হিসাবে আমি মনে করি আজকের আলোচনা। এই আলোচনায় বেশ কিছু বিষয় আপনারা অবতারণা করছেন। একটি হলো আমাদের কৃষি পণ্য সংরক্ষণের বিষয় এসেছে। এখানে মেডিকেল কলেজ স্থাপনের কথা বলা হয়েছে। এখানে ডায়াবেটিস হাসপাতালের কথা বলা হয়েছে, চিকিৎসা সেবার কথা বলা হচ্ছে, এখানে অডিটোরিয়ামের কথা বলা হয়েছে, এখানে এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে, এখানে ছেলেদের জন্য একটি মাস্টার প্ল্যানের কথা বলা হয়েছে, এখানে নার্সিং ইনস্টিটিউট আছে, সেখানে সেবা বাড়ানোর বিষয়ে বলা হয়েছে, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে, আইসিটি পার্কের কথা বলা হয়েছে। আপনারা মাদকের বিরুদ্ধে কথা বলেছেন, একজন পাঠিয়েছেন অ্যাডভোকেট পাননি। সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে মাদক ব্যবসা, মাদক সেবীর সংখ্যা বেড়ে গেছে। এখানে ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
যার পান্ডু মুখ দিয়ে অবশেষে 6টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তদবির এসেছে। ধন্যবাদ। আপনাদের সমস্ত বিষয়গুলোই মাথায় রেখে প্রথমে একটা একটা করে বলি। যারা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন, নববঙ্গ খনন এবং দখল বেদখলের কথা বলা হয়েছে, শিল্পকলা বন্ধ আছে, জেলা কমিটি গঠন সংক্রান্ত কথা বলা হয়েছে, কেসি কলেজের পক্ষ থেকে বলা হয়েছে খেলার মাঠ নাই, শিল্প সাহিত্যের চর্চা নাই, বাস সংকট আছে, কলেজের ভূমি প্রয়োজন। এদিকে বলা হয়েছে ডিসিকে জায়গা বৃদ্ধি করা, ব্যাংক লোনের সুবিধা আরো কিভাবে বাড়ানো যায়, পল্লী বিদ্যুৎ সংযোগ, এখানে কি ঘুষ দিতে হয় কিনা সেটা আমাদের বলেন, অনেক বেশি টাকা লাগে সেটা বলেছেন। এই তো মোটামুটি এসছে। স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম দরকার বাচ্চা সাহেবের জন্য, সুইমিং পুল দরকার, ওখানে লালনের আটটা যাতে না বসে সেটা আপনি মাথায় রাখবেন, অডিটোরিয়াম দরকার। আমার ওয়াইফাই তোমার কানে কাছে বন্ধ করো, আমারটা কানে ফোনটা দুই। প্রথমে বলে আমি প্রথম অফিসিয়াল যে জিওর ইস্যু করেছি সেটা হচ্ছে না করেন না ঝিনাইদহ একটি মেডিকেল কলেজ স্থাপন। আমি মন্ত্রিত্ব পাওয়ার আগে এখানে রেল লাইন যাতে সংযোগ হয় সেই বিষয়ে কাজ করেছি, সেটা চলমান আছে, সে কাজের প্রক্রিয়াটা ফিজিবিলিটি স্টাডি চলছে। আমার সাথে ইতিমধ্যে সংশ্লিষ্টদের কথা হয়েছে মেডিকেল কলেজ স্থাপনের ক্ষেত্রে। এই বছরের বাজেট থেকে অন্তর্ভুক্ত করা যাবে না, আমাদের টার্গেট নেক্সট ইয়ার বাজেট। আমরা শিল্পকলা বন্ধের কথা যেটা অভিযোগ করেছিলেন, ইতিমধ্যে মাননীয় জেলা প্রশাসক বলেছেন শিল্পকলা কার্যক্রম চালু করেছেন। সম্পর্কে শিল্পকলাটা ছিল যেখানে আমরা জানতাম সন্ধ্যার পর হলে ক্ষমতাসীন রাজনৈতিক দলের একটি সান্ধ্যকালীন আড্ডার জায়গা হয়ে গিয়েছিল। আমরা চাই না শিল্পকলা নতুন করে চালু হলে আপনাদের রাজনৈতিক কোন আড্ডাখানা হবে। এখানে শিল্প সংস্কৃতি চর্চার একটি জায়গা হোক যেখানে নির্ভয়ে নির্বিঘ্নে আমাদের ঝিনেদার সন্তানেরা ভালোভাবে শিল্পকলা চর্চা করতে পারে। কমিটি নেই, জেলা প্রশাসক সাহেব এখানে উপস্থিত আছে, উনি নিশ্চয়ই নোট নিয়ে কমিটিকে যত দ্রুত সম্ভব করার ব্যবস্থা করবেন বলে আমার প্রত্যাশা থাকবে। নবগঙ্গা খাল দখল বেদখলের যে অভিযোগ এসেছে, এটার জন্য মন্ত্রী পর্যন্ত প্রয়োজন নাই। আপনাদের পরিবেশ বান্ধব একজন জেলা প্রশাসক আছে, উনি একাই যথেষ্ট। আশা করি এই বিষয়ে উনি অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। নবগঙ্গা খালের দুই পা, নবগঙ্গা নদীর দুই পায়ে বেদখলকৃত জমি উদ্ধার করে নদীর জমি নদীকে ফিরিয়ে দেওয়া। আজকে সভাপতি মহোদয় একটি বিষয় আলোচনায় আনলেন, আমার মনোভূত হয়েছে, আমার মনে ধরেছে এটা আমি কথা বলবো ক্যাবিনেটে। নদী খননের জন্য ইট ভাটার মালিকদের কাছে নদী যারা কারণ তাদের মাটি প্রয়োজন, কৃষি জমি যাতে অপব্যবহার না করে সেদিকে যেমন প্রশাসন সুনির্দিষ্টভাবে মনোযোগ দিবেন, একই সাথে নদীর মাটি কেটে খনন করে ওই জায়গাগুলো তারা যাতে ইটভাটার জন্য ব্যবহার করতে পারেন সেরকম একটি নীতিমালা করা যায় কি না, আমরা বিষয়টি সংশ্লিষ্ট জায়গায় আমি কথা বলবো বলে আমি আপনাদের সভাপতি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি সম্ভব হয় আপনি এই বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব এবং এটা কিভাবে সম্ভব, গভর্নমেন্টের টাকা খরচ হবে না, নদী খনন হবে, আবার এদিকে ব্যবহার করা যাবে, কিভাবে সম্ভব এই জিনিসটা যদি একটু প্রপোজাল আকারে আমাদেরকে দেন, আমরা সেটা ক্যাবিনেটের পরিবর্তন আলোচনা করব। এটা যদি সম্ভব হয় আমাদেরকে দেন, তাহলে এই কর্মসূচিগুলো আমরা চালু করে দিতে পারি। ডিসিকের জায়গা বৃদ্ধির জন্য ইতিমধ্যে সম্ভবত উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি শিল্প সচিব যিনি ছিলেন
আমাদের এখনো আছেন মাগুরার কৃতি সন্তান ওবায়দুর রহমান সাহেব, উনি বৃহত্তর যশোর সমিতি জেলার সভাপতি। ওনাকে আমি প্রথমে বলেছিলাম যে আপনি মাগুরাতে বেশি বাড়ানোর চেষ্টা করছেন, ঝিনেদার কি অপরাধ করছেন, কারণ আপনি বৃহত্তর যশোরের সভাপতি। আপনারা যে মাগুরাও যান, ঝিনেদাও তাই, নড়াইলেও তাই, যশোরও তাই। উনি সাথে সাথে বলেন স্যার আমি পদক্ষেপ নিচ্ছি। আশা করি এই বিষয়ে কর্ম পরিকল্পনা আপনারা প্রাথমিকভাবে শুরু করেছেন। যারা বিদ্যুৎ সংযোগের বিষয়ে কথা বলেছেন আমাকে সুনির্দিষ্টভাবে জানান, কেন পল্লী বিদ্যুতে বেশি লাগছে, আপনার সরকারিতে কম লাগছে, এটার একটা কম্পারেটিভ স্টাডি যদি আমাকে দেন, এটা আমি দেখবো। আর এটার সাথে যদি ঘুষ লেনদেনের কোনো বিষয় থেকে থাকে সেটাও সুনির্দিষ্টভাবে আমাদেরকে জানান। আমরা ঘুষের সমস্ত রাস্তা বন্ধ করে দিতে চাই। আপনার ব্যাংক সুবিধার কথা বলেছেন, লোন ফ্যাসিলিটিসের এ বিষয়ে সংশ্লিষ্টভাবে আমাদেরকে সুনির্দিষ্টভাবে সংশ্লিষ্টদেরকে অ্যাড্রেস করে একটি রিপ্রেজেন্টেশন দেন। আমি এই বিষয়ে মাননীয় অর্থমন্ত্রী কিংবা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলবো, যাতে করে যে সমস্ত জেলায় বেশি শিল্পনগরী আছে সেখানে লোন ফ্যাসিলিটিস, ক্ষুদ্র ঋণের ব্যবস্থা ভালোভাবে করতে পারে, সেই বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করার ব্যবস্থা করব বলে আমি বিশ্বাস রাখি। বাচ্চা ভাইদের কথাগুলো বলেছেন, ক্রীড়া শাখা, নারী উন্নয়ন ফোরাম, স্টেডিয়াম সবই হবে। শর্ত দিতে হবে এখানে সন্ধ্যা পরে লালন সঙ্গীতের কোনো আসর নেই। বাকিটা জেলা পরিষদ, এখানে জেলা পরিষদের প্রশাসক সেবা আছে, এগুলোর মোটামুটি টাকা পয়সা না হাতে থাকে। এটা আপনি করতে পারেন জন্য যথেষ্ট, তবে সেই টাকাতে কিছু টাকা আপনি স্বল্প টাকা দেবেন বলে আমি বিশ্বাস রাখি। কৃষি পণ্য সংরক্ষণের ব্যাপারে সভাপতি সাহেব আমাকে বলেছে কয়েকটা জায়গায় নাকি হয়েছে। আমি অনেক আগে এই বিষয়ে কথা বলেছিলাম, সেই অথচ ওনারা সেটা উদ্যোগ নেবেন। ওনারা যত দ্রুত উদ্যোগ নেবেন, আমি প্রয়োজন বোধে নিজে ফিজিক্যালি ওনাকে সাথে নিয়ে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নিজে যাব এবং কৃষি পণ্য সংরক্ষণের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সেই ব্যবস্থা নেব। গত মিটিংয়ে কৃষি পণ্য সংরক্ষণের ব্যাপারে গত ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা হয়েছে, সেখানে লাভ লোকসানের হিসাব করা হয়েছিল। আমার কত বিদ্যুৎ খরচ হবে, সেই তুলনায় আমার কৃষক লাভবান হবেন কিনা, কতটুকু হবে, এই আলোচনাগুলো গত ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা হয়েছে। আমরা এই আলোচনা চলমানই রাখবো। আর আপনারা এটাকে আরেকটু ম্যাটেরিয়ালাইজ করার জন্য গ্রাউন্ড ওয়ার্কটা আমাদের করে দেবেন। এটা গেল আপনাদের প্রশ্নের মোটামুটি জবাব। আশা করি সবগুলো কভার করতে পেরেছি। আমার কয়েকটি বিষয় এখানে আছে আলোচনা। আপনারা ঝিনেদার আর্থসামাজিক উন্নয়নে ভাবছেন, আপনাদের ভাবনা, কারোর ভাবনায় স্বাস্থ্য, কারোর ভাবনায় হাসপাতাল, কারোর ভাবনায় ট্রমা সেন্টার, কারোর ভাবনায় শিল্পকলা, অডিটোরিয়াম। আমার ভাবনায় কিন্তু অন্য কিছু। যদি আপনি আর্থসামাজিক ভাবে ঝিনাইদহকে উন্নতির দিকে নিয়ে যেতে চান, সবার আগে ঝিনাইদহে যারা রাজনীতিবিদ আছেন তাদের রাজনৈতিক দুর্বৃত্তায়নের পথ থেকে এখানে চাঁদাবাজি বন্ধ করতে হবে। এখানে রাজনীতি মানে একটা ধান্দাবাজির জায়গা, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের মধ্যে আমরা যখন নির্বাচিত হলাম, আমাদের সাথে সংসদ সদস্যের সাথে, নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম বৈঠকে ওনারা উনি বলেছেন আপনাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল যখন মনোনয়ন দেওয়া হয়েছে আপনারা অনেকে সবাই মনোনয়ন পেয়েছেন। আপনারা যে মনোনয়ন পেলেন, আপনাকে কেউ জোর করে বলা হয়নি আপনি ভোটটা করেন, আপনি তো করে জোর করে দৌড়াদৌড়ি করে মনোনয়ন নিয়েছেন। তার মানে আপনার জনসেবার একটা ইচ্ছা ছিল।
আপনি জনসেবা করতে আসছেন, এসেই আপনি জনগণের ট্যাক্সের টাকায় ট্যাক্স ফ্রি গাড়ি আনবেন আর প্লাউড নেবেন, এটা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জনসেবা ব্রত নিয়ে কাজ করার জন্য বলেছেন এবং সে কারণে বলেছেন, ভুলে যান আজ থেকে আপনার দলীয় এমপি, আপনারা আপনার নির্ধারিত কনস্টিটিউয়েন্সির সকল মানুষের এমপি, আপনারা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি পাবেন না, কোনো প্লট পাবেন না। সুতরাং রাজনীতি তার স্বচ্ছতার জায়গায় নিয়ে আসতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের পথে, মহাসড়কে বাংলাদেশ আমরা রাজনীতি নিয়ে এসেছি, আনার চেষ্টা করছি। তার দুই একটি উদাহরণ হলো, মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় বসার সাথে সাথে, দায়িত্বে বসার সাথে সাথে কয়েকটি পদক্ষেপ নিয়েছেন। তার একটি হলো কলমের ভোটের দাগ আপনার আঙ্গুলে মুছে যাওয়ার আগে প্রধানমন্ত্রী চলতে ঢাকা শহরে 28টা গাড়ি ওনার প্রোটোকল করত, ওইগুলো কাটছাট করে 4টা গাড়ি কিনেছেন। প্রধানমন্ত্রী যদি চলার পথে ঢাকা শহরের সমস্ত সিগন্যালকে থামিয়ে দেওয়া হতো, মাননীয় প্রধানমন্ত্রী এটা বন্ধ করে দিয়েছেন। উনি বলেছেন, যে শহরে আমার জনগণ, বাংলাদেশের জনগণ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে, সে শহরে, সে দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমারও তাদের এটা এক্সপিরিয়েন্স করা উচিত। উনিও তাদের সাথে একই সিগন্যাল একইভাবে পার হচ্ছে। এখানে কালচার ছিল, প্রধানমন্ত্রী বিদেশে গেলে বা আসলে এয়ারপোর্টে সমস্ত ক্যাবিনেট মিনিস্টার এবং সমস্ত সচিবদের যে প্রোটোকল করতে হতো, তাদের গাড়িতে বিমানবন্দর এলাকা সয়লাভ হয়ে যেত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা বন্ধ করে দিয়েছেন। উনি বলেছেন, মাত্র 4 জন যাবেন যারা খুবই প্রয়োজনীয়, আর সবার প্রোটোকলে যাওয়ার দরকার নেই। আমরা যারা জেলা শহরে আসতাম, আমাদের একটু ভাবসাব বাড়তো, এখানে এসে সার্কিট হাউসে একটা গাড় ওনার দেওয়া হতো, ফুলের তোড়া দিয়ে হিসাবরা আমাদের গ্রহণ করতেন। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমাদেরকে, আমরা কোন জেলায় গিয়ে যেন আরাধনা না করি, আমরা ফুলের তোড়ার অভ্যর্থনা না করি। এসবই পরিবর্তনের অঙ্গীকার, এসবই রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার মহাসড়কে আমরা যাত্রা শুরু করছি। সুতরাং আপনারা যারা ঝিনেদাতে রাজনীতি করেন, যারা আপনার ঝিনেদার উন্নয়নের ভাবনা নিয়ে আছে, বিশেষ করে এখানে যারা বিএনপি রাজনীতির সাথে আছে, তাদেরকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রীর ইশারা বুঝুন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যপদ্ধতি অনুসরণ করুন, মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শিক যাত্রাকে ভালো করে অনুধাবন করুন। করে যদি কেউ রাজনৈতিক দুর্বৃত্তায়নের পথে থেকে থাকে, ফিরে আসুন, না হলে আপনাদের জন্য রাজনীতি আপনারা মানুষের কাছে, ভোটারের কাছে যখন যাবেন, তাদের সাথে প্রতারণা করার দরকার নাই, মিথ্যা আশ্রয় নেওয়ার দরকার নেই, ছলচাতুরির দরকার নেই, বেহেশতের টিকিট বিক্রি করার দরকার নেই। আপনারা ভোটারের কাছে সাধারণ